Hello and welcome to our today's lecture. The topics of this today's lecture is colligative properties of dilute solutions, and this is Imran Manik. I will be delivering this lecture. সবাইকে আমরা আজকে যেই লেকচার টপিকস আমন্ত্রণ জানাচ্ছি সেটার নাম হচ্ছে colligative properties of dilute solution. তো এই নামটাই হচ্ছে অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ এই নাম থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি যে কি পড়তে যাচ্ছি বা কি নিয়ে আমরা আলোচনা করব। এখানে আছে কলিগেটিভ প্রপার্টিজ, এই জিনিসটা আমরা পড়ব। কার কলিগেটিভ প্রপার্টিজ? ডাইলিউট সলিউশনের। তো এখানে ডাইলিউট সলিউশন জিনিসটা আমরা পড়েছিলাম সলিউশন চ্যাপ্টারে। সলিউশন কাকে বলে? সলিউশন is a homogeneous mixture of two or more components at the molecular level that forms a single phase. যেমন এক গ্লাস পানির ভিতরে যদি চিনি আপনি মিশিয়ে দেন, তাহলে সেই পানি আর চিনির যে মিশ্রণটা সেটা একটা সলিউশন হিসেবে ধরা হবে, যদি সেটা ট্রান্সপারেন্ট হয়। তারপরে যদি লবণ পানির সাথে মিশিয়ে দেন আর সেটা যদি ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ সেটা স্বচ্ছ হয়ে যায়, ভালোভাবে মিশে যায়, মলিকুলার লেভেলে চলে যায় এবং হোমোজেনিয়াস মিক্সচার হয়, তাকে আমরা বলবো সলিউশন। সলিউশনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে, ক্যাটাগরাইজেশন করা হয়েছে। তার ভিতরে সলিউট কি পরিমাণে আছে সেই সলিউটের পরিমাণের উপরে ভিত্তি করে একটা পার্টিকুলার টেম্পারেচারে সলিউট একটা সলিউশনের ভিতরে কি পরিমাণ থাকে সেটা দেখে আমরা বলতে পারি যেটা ডাইলিউট সলিউশন নাকি কনসেন্ট্রেটেড সলিউশন। ডাইলিউট সলিউশন আর কনসেন্ট্রেটেড সলিউশন আসলে এটা দুইটা ভিন্ন জিনিস, এই জন্য যে এখানে সলিউটের পরিমাণটা এবং সলভেন্টের পরিমাণটা ম্যাটার করে। তো যে যতটুকু সলিউশন সেখানে আছে সেই সলিউশনের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ সলিউট থাকবে। যেমন 250 ml একটা সলিউশন আছে, 250 ml সলিউশনের মধ্যে 5 গ্রাম লবণ বা চিনি মিশানো আছে। এই যে চিনি বা লবণের যে মলিকুলগুলা 250 ml পানির মধ্যে মিশে আছে, এটা একটা কনসেন্ট্রেশন ডিপেন্ড করে। কিরকম কনসেন্ট্রেশন? কনসেন্ট্রেশন রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে 5 গ্রাম পার 250 ml, এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন। অথবা 1 গ্রাম 1 গ্রাম পার ml, 1 গ্রাম পার 50 ml, এরকম এটাও একটা কনসেন্ট্রেশন। আর যদি আমরা পুরোটাকে ভাগ দিয়ে দিই, 5 কে যদি ভাগ দিই 250 দিয়ে, তাহলে আমরা এর প্রতি ml এর কনসেন্ট্রেশন বা ইউনিট কনসেন্ট্রেশনটা জানতে পারবো। এটা হচ্ছে 0.02 গ্রাম পার ml। তো 0.02 গ্রাম পার ml এটা হচ্ছে এই সলিউশনের কনসেন্ট্রেশন, যেখানে 5 গ্রাম সলিউট চিনি বা লবণ সে হচ্ছে 250 ml সলভেন্টের মধ্যে ডিসলভ আছে। এটা এক ধরনের কনসেন্ট্রেশন। আমরা যদি এই টেম্পারেচার এবং এই সলভেন্টের পরিমাণ ঠিক রেখে এই 5 গ্রামের জায়গায় 25 গ্রাম দিই, 25 গ্রাম যদি চিনি তার ভিতরে দিয়ে দিই, তখন কিন্তু তার কনসেন্ট্রেশন আগের মতো থাকবে না, তার কনসেন্ট্রেশন পরিবর্তিত হয়ে যাবে। নতুন যে সলিউশনটা আমরা পাবো, নতুন সলিউশনের কনসেন্ট্রেশন আগের সলিউশন থেকে ভিন্ন হবে। তো নতুন সলিউশনের কনসেন্ট্রেশন কি হবে? নতুন সলিউশনের কনসেন্ট্রেশন হবে 25 গ্রাম পার 250 ml, মানে পানির বা সলভেন্টের পরিমাণ আমরা অপরিবর্তিত রেখেছি এবং টেম্পারেচার অপরিবর্তিত রেখেছি। টেম্পারেচার এবং সলভেন্টের পরিমাণ অপরিবর্তিত রেখে এখন আমরা এই সলিউশনটার কনসেন্ট্রেশন বের করি। তো বের করলে দেখা যাবে যে এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 গ্রাম পার ml। তো 0.1 গ্রাম পার ml 0.02 গ্রাম পার ml থেকে অনেক বেশি।
অনেক বেশি। মানে ১ কে ১০০ ভাগ করলে এটা হচ্ছে তার ১০ ভাগ। আর এটা হচ্ছে ১ কে ১০০ ভাগ করলে সেটা হচ্ছে তার ২ ভাগ। সুতরাং এটার কনসেনট্রেশন বেশি, এটার কনসেনট্রেশন কম। তো এই যে সলিউশনটা যেখানে সলভেন্ট এবং টেম্পারেচার, এখানকার সলভেন্ট টেম্পারেচার সমান। তো এখানের ভিতরে যেটা কনসেনট্রেশন বেশি তাকে আমরা বলি কনসেনট্রেটেড সলিউশন। আর যার কনসেনট্রেশন কম তাকে আমরা বলি আনস্যাচুরেটেড অথবা ডাইলিউট সলিউশন। আনস্যাচুরেটেড অথবা ডাইলিউট সলিউশন। তাহলে ডাইলিউট সলিউশন কাকে বলে? আমার মনে হয় এটা খুব সহজে বোঝা গেছে। এটা হচ্ছে ডাইলিউট সলিউশন আর এটা হচ্ছে কনসেনট্রেটেড সলিউশন অথবা স্যাচুরেটেড সলিউশন। তো আমরা তাহলে দেখব কলিগেটিভ প্রপার্টিজ। কার কলিগেটিভ প্রপার্টিজ দেখব? ডাইলিউট সলিউশনের, অর্থাৎ যে সলিউশনের কনসেনট্রেশন কম। আনস্যাচুরেটেড সলিউশন অথবা ডাইলিউট সলিউশন একই জিনিস। আনস্যাচুরেটেড সলিউশনের একটা ডেফিনিশন আছে, স্পেসিফিক ডেফিনিশন। সেটা হলো যে একটা সলভেন্টে যে পরিমাণে সলিউট ধারণ করার ক্ষমতা, তার থেকে যদি কম পরিমাণে সলিউট সে ওই টেম্পারেচারে ধারণ করে থাকে, তাহলে তাকে আরো সলিউট দিলে সে নিবে। এরকম সলিউশনকে আমরা বলি আনস্যাচুরেটেড সলিউশন। যেমন এই 250 ml যে সলভেন্টের কথা বললাম এখানে, ধরা যাক এর ক্যাপাসিটি হলো সে 500 গ্রাম পর্যন্ত, হাফ কেজি পর্যন্ত, হাফ কেজি একটু অনেক বেশি হয়ে যাবে। মনে করেন এটা হচ্ছে 50 গ্রাম পর্যন্ত বা 30 গ্রাম পর্যন্ত চিনি 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে ডিসলভ করতে পারে। তো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি তার ভিতরে 30 গ্রাম সুগার থাকে, তাহলে তার যতটুকু থাকার অতটুকুই রয়ে গেছে। কাজেই সে আর নতুন করে সুগার ডিসলভ করতে পারবে না। কিন্তু যদি 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 গ্রাম বা 30 গ্রাম থেকে কম সুগার সেখানে বিদ্যমান থাকে, তাহলে সে কিন্তু আরো সুগার নিতে পারবে। তার মানে তার যে ক্যাপাসিটি, সে ক্যাপাসিটি এখানে ফুলফিল হয়নি। এই যে তার পেট খালি আছে, খাবারের সুযোগ আছে বা সলিউটকে ডিসলভ করার যে ক্যাপাসিটি বিদ্যমান এখনো আছে, এই কারণেই এই সলিউশনটাকে আমরা বলি আনস্যাচুরেটেড সলিউশন অথবা ডাইলুট সলিউশন। ঠিক আছে? তো ডাইলুট সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন বুঝলাম। এখন এই ডাইলুট সলিউশনের একটা প্রপার্টিজ, একটা বৈশিষ্ট্য হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ। আমরা সলিউশন চ্যাপ্টার যখন পড়তেছিলাম তখন বলছিলাম যে সলিউশনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে অ্যাডিটিভ প্রপার্টিজ, কনস্টিটিউটিভ প্রপার্টিজ এবং কলিগেটিভ প্রপার্টিজ ছিল। তো কলিগেটিভ প্রপার্টিজ এখন আমরা একটু বিস্তারিত জানবো। চলেন আমরা দেখি কলিগেটিভ প্রপার্টিজ কি। Colligative properties are properties that depend on the concentration of a solute but not on its identity. Colligative properties হচ্ছে সেই বৈশিষ্ট্য, সলিউশনের সেই বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র সলিউটের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, কিন্তু সলিউটের নিজস্ব কোনো পরিচয়ের সাথে এটা সম্পর্কিত না। এখন সলিউশন চ্যাপ্টারে আমরা সলিউশন কাকে বলে পড়েছিলাম, সলিউট কাকে বলে পড়েছিলাম, সলভেন্ট কাকে বলে পড়েছিলাম। তো সলিউটের একটা ডেফিনিশন ছিল যে সাবস্টেন্স দ্যাট ডিসলভস ইন এ সলিউশন or a substance that dissolves in a solvent to produce solution is known as solute. সলিউশন তৈরি করার জন্য যে সাবস্টেন্সটা সলভেন্টের মধ্যে ডিসলভ হয় তাকে আমরা বলি সলিউট। এই সলিউটের শুধুমাত্র কনসেন্ট্রেশনের উপরে যে সমস্ত প্রপার্টি ডিপেন্ড করে তাকে আমরা বলি কলিগেটিভ প্রপার্টিজ। আমরা দেখি কলিগেটিভ প্রপার্টিজ কি কি হয় বা কি কি হতে পারে। A colligative property may be defined as one which depends on the number of particles in solution and not in any way on the size or chemical nature of the particles. কলিগেটিভ প্রপার্টিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে: কলিগেটিভ প্রপার্টি হলো সেই প্রপার্টি যেটা শুধুমাত্র সলিউশনের নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ যেই প্রপার্টিটা শুধুমাত্র সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। এখানে নাম্বার অফ পার্টিকেল ইন সলিউশন বলতে কিন্তু সলিউটের কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছে। যেমন 5 গ্রাম চিনি বা 25 গ্রাম চিনি, তো এই 25 গ্রাম চিনি তো হচ্ছে পার্টিকেল হিসাবে পানির মধ্যে বা সলভেন্টের মধ্যে ডিসলভ আছে। তো সেই নাম্বার অফ পার্টিকেল যে কনসেন্ট্রেশন অফ সলিড ওটা। তাহলে আমরা কি বললাম যে কলিগেটিভ প্রপার্টি হলো সেই প্রপার্টি যেটা নাম্বার অফ পার্টিকেলস ইন সলিউশন, সলিউশনের মধ্যে
সলিউটের নাম্বার অথবা সলিউশনের মধ্যে সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড নট ইন এনি ওয়ে, এবং কোনোভাবেই অন দ্য সাইজ অর কেমিক্যাল নেচার অফ দ্য পার্টিকলস, এবং কোনোভাবে সলিউটের আকৃতি বা আকার এবং তার রাসায়নিক বৈশিষ্ট্যের উপরে নির্ভরশীল নয়। কলিগেটিভ প্রপার্টি 4 ধরনের। The 4 principal colloquial properties are lowering of vapor pressure, elevation of boiling point, depression of freezing point, and osmotic pressure. তার মধ্যে osmotic pressure নিয়ে আমরা বাফার ক্যাপাসিটি চ্যাপ্টারে আলোচনা করেছি। সুতরাং osmotic pressure কি জিনিস সেটা আপনারা জানেন। এটা আমরা এখানে আলোচনা করব না, বাকি 3টা নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে lowering of vapor pressure। আমরা জিনিসটাকে বুঝি যে lowering of vapor pressure বলতে কি বোঝায়। তো এখানে একটা জিনিস আছে ভ্যাপার প্রেশার, বাষ্পচাপ। বাষ্পচাপ কি জিনিস? বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলি বাষ্পচাপ। বাষ্প যে চাপ দেয় সেটা হলো বাষ্পচাপ। এটা একটা পাত্র মনে করেন আরকি। এই পাত্রের ভিতরে বিভিন্ন ধরনের সাবস্টেন্স থাকতে পারে। ডিজলভ আকারে বিভিন্ন ধরনের সলিউট থাকতে পারে। এই সলিউট, অনেক ধরনের সলিউট এর মধ্যে থাকতে পারে। সেই সলিউট ডিজলভ যে অবস্থায় যেটা আছে সেটা তো পানির মধ্যে যখন সলিউশন হবে তাকে আর আলাদা করে চেনা যাবে না। যেমন চিনি পানির মধ্যে গুলে গেলে, লবণ পানির মধ্যে গুলে গেলে আমরা যেমন আলাদা করতে পারি না, এগুলোকে আলাদা করা যাবে না। গুলে আছে এর ভিতরে থাকবে। এখন এটা হচ্ছে একটা সলিউশন যার মধ্যে সলভেন্ট এবং সলিড দুইটাই আছে। আর সলিউট মলিকুল গুলা সলভেন্টের মধ্যে ডিজলভ আছে। চোখে দেখা না গেলেও তার মলিকুল গুলো এর ভিতরে বিদ্যমান আছে। আরেকটা মনে করেন যে এখানে পাত্র আছে যেখানে কোনো সলিউট নাই, পিওর সলভেন্ট। পিওর সলভেন্ট মানে এখানে কোনো সলিউট নাই, শুধু সলভেন্ট আছে। মানে এখানে পানি আর চিনির মিশ্রণ বা শরবত, এখানে শুধু পানি। শুধু পানির মধ্যে কোনো সলিউট নাই। এখন এইটাকে যদি আপনি উত্তপ্ত করেন, টেম্পারেচার দিয়ে যদি উত্তপ্ত করেন, তাহলে একটা সময় আসবে যখন এইখান থেকে বাষ্প উৎপন্ন হয়ে বাষ্প আকারে এটা আকাশে ওড়া শুরু করবে। কে বাষ্প আকারে ওড়া শুরু করবে? মূলত হচ্ছে সলভেন্ট আকারে ওড়া শুরু করবে। সলভেন্ট বা পানি এটা বাষ্প আকারে উপরে উঠে চলে যাবে। একে উত্তপ্ত করলে এ তো শুধু বাষ্পই, কেউ উড়ে চলে যাবে। বাষ্প আকারে সে আকাশের দিকে উড়ে চলে যাবে। এই যে আকাশের দিকে উড়ে সে চলে যাচ্ছে, যদি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে বাষ্প তো যেতে পারবে না। বাষ্প আটকিয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, বাষ্প এখন আটকিয়ে গেল। পাত্রের ভিতরে বাষ্প আটকানো। পাত্রের ভিতরে বাষ্প আটকানো থাকলে বাষ্প তো আসলে তৈরি হবে, বের হতে পারতেছে না। ফলে বাষ্প একসময় অনেক বেশি হবে। এমনিতেই সামান্য হলেও বাষ্প চাপ দেয়। বেশি হলে তখন আর খুব ভালোভাবে বোঝা যায় যে বাষ্প অনেক বেশি চাপ দিচ্ছে। তো বাষ্প যে চাপ দেয় সেটাকে আমরা বলি হচ্ছে বাষ্পচাপ। তো বাষ্পের ভিতরে বিদ্যমান এবং সে চাপ দেয়া শুরু করবে। তাহলে আমরা যেটা বললাম যে বাষ্প যে চাপ দেয় তাকে বলে বাষ্পচাপ। বাষ্প দুজনেরই তৈরি হচ্ছে। তো আমাদের কলিগেটিভ প্রপার্টি হলো লোয়ারিং অফ ভেপার প্রেশার, এবং কলিগেটিভ প্রপার্টির সংজ্ঞায় বলছি যে প্রপার্টি শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ সলিউট বা নাম্বার অফ সলিউট পার্টিকেল এর উপরে ডিপেন্ড করে। এখন এই যে বাষ্প চাপ সেটা যদি শুধু পানির জন্য আমরা মাপি, যেমন এখানে শুধু পানি আছে কোনো সলিউট নাই, তাহলে একটা ভ্যালু পাওয়া যাবে। এখানে পানি আর লবণযুক্ত যেই দ্রবণ তারও বাষ্পচাপ আছে, সেটারও একটা ভ্যালু পাওয়া যাবে। ধরেন যে এটা 5 মিনিট ফোটানোর পরে দুজনের বাষ্পচাপ মাপা হলো। কারটা বেশি কারটা কম হবে? নিঃসন্দেহে যেটা শুধুমাত্র পানি তার বাষ্পচাপ বেশি হবে। আর চিনিযুক্ত যে পানির দ্রবণ তার বাষ্পচাপ কম হবে। কেন কম হবে? কারণ বাষ্প যখন তৈরি হয় তখন বাষ্পটা উপরের দিকে ওঠার সময়, উপরের দিকে তৈরি হয়ে উপরের দিকে ওঠার সময় এই যে ভিতরে যে চিনির মলিকুল গুলো আছে, সেই চিনি মলিকুল গুলার কর্তৃক বাধার সম্মুখীন হয়। একে তো এই পানিটাকে ফুটাইতে বেশি তাপমাত্রা লাগবে। পানি ফুটতে অনেক বেশি তাপমাত্রা লাগবে। কারণ এর ভিতরে শুধু পানি নাই, পানির সাথে চিনিও বিদ্যমান। এজন্যই আপনি যদি উম আ শুধু পানি জাল দেন, তাহলে দেখবেন ১০০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানিটা ফোটা শুরু করছে। কিন্তু পানির মধ্যে যদি অনেক কিছু দিয়ে দেন, ধরেন আপনি কিছু পানির মধ্যে ইটের গুঁড়া দিয়ে দিলেন
কিছু আটার গুঁড়া দিয়ে দিলেন, কিছু কাঠের টুকরা দিয়ে দিলেন, কাঠের গুঁড়া দিয়ে দিলেন। দিয়ে এখন পানি ফোটান। দেখবেন এই পানি খুব সহজে ফুটবে না। বেশ সময় লাগবে। কারণ এই পানিটা ভিতরে যেই জিনিসগুলো আপনি দিয়েছেন সেগুলোকেও গরম করতে হবে। সেগুলো ঠান্ডা থাকলে তার পানি ফুটতে পারবে না। পানির ভিতরে যা কিছু দিয়েছেন সেগুলাকেও ফুটতে হবে। সেগুলোকে গরম হইতে হবে যাতে পানিটা ফুটতে পারে। তো ওই যে জিনিসগুলো এই পানির মধ্যে দিয়েছেন সেটা তো চোখে দেখা যায়। আটা, ইটের গুঁড়া, কাঠের গুঁড়া এগুলো দেখা যায়। কিন্তু চিনি, লবণ এগুলো দেখা না গেলেও সেগুলোও কিন্তু পানির ভেতরে বিদ্যমান আছে। ফলে এই পানিটার ফুটতে বেশি তাপমাত্রা লাগবে। নরমালে যদি এই পানিটা শুধু পানি হতো তাহলে হয়তো ১০০ ডিগ্রি তাপমাত্রায় ফোটা শুরু করত। তো এটা ফুটতে বেশি সময় লাগবে। তো যে তাপমাত্রায় পানি ফোটে তাকে আমরা বলি বয়লিং পয়েন্ট। তো দেখা গেল যে সলিউট থাকার কারণে এর মধ্যে চিনি, পানি, লবণ ইত্যাদি যেগুলো আল আল লবণ, চিনি যা যেটাই হোক ইটের গুঁড়া, কাঠের গুঁড়া সেটা থাকার কারণে এই পানি ফুটতে বেশি সময় লাগে। আর নরমালি এগুলো না থাকলে শুধু পানি হলে ফুটতে কম সময় লাগে এবং যে তাপমাত্রায় নরমাল শুধু পানি ফুটে সেই তাপমাত্রায় এই আ ইটের গুঁড়া, কাঠের গুঁড়া, চিনির গুঁড়া যুক্ত পানি ফোটে না। তাহলে সেই পানি যেটার ভিতরে এগুলো আছে সেগুলোকে ফুটাইতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। ফলে তাপমাত্রা বেশি প্রয়োজন হইলে যদি বেশি তাপমাত্রায় কোনো কিছু ফোটে তাকে বলি হচ্ছে আমরা হাই বয়েলিং পয়েন্ট। আর কম তাপমাত্রায় ফুটলে তাকে আমরা বলি লো বয়েলিং পয়েন্ট। তো যেহেতু তার স্ফুটনাঙ্ক ফোটার তাপমাত্রা বৃদ্ধি পায়, কাজেই এটাকে বলা হয় এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্টটা বাড়লো কেন? নাম্বার অফ পার্টিকেলস ইন সলিউশন এর জন্য। এর ভিতরে যেই সলিউট আছে, সেই সলিউটের কারণে এখানে তার বয়েলিং পয়েন্টটা বাড়লো। এখন এখানে যদি ৫ গ্রাম চিনি দেন, তাহলে হয়তো সামান্য পরিমাণ তাপমাত্রা বেশি লাগবে। যদি এখানে ১ হাঁড়ি পানি নেন, আর ১ হাঁড়ি পানির মধ্যে ৩ কেজি চিনি দিয়ে তারপর ফুটানো শুরু করেন, সেটাই অনেক বেশি তাপমাত্রা লাগবে। তাহলে ৫ গ্রাম চিনিতে তাপমাত্রা বেশি লাগে, কিন্তু ৩ কেজি চিনিতে আরো বেশি লাগে। তো চিনির কনসেনট্রেশন এর উপর ডিপেন্ড করতেছে এর বয়েলিং পয়েন্ট কত বাড়বে। এরকম কাঠের গুঁড়া, ইটের গুঁড়া যাই দেন, সেগুলোর কনসেনট্রেশন এর উপর ডিপেন্ড করবে কত বেশি তাপমাত্রাতে তাদেরকে ফুটাইতে হবে। যেহেতু এই সলিড এর কনসেনট্রেশন এর উপরে এর স্ফুটনাঙ্কটা বয়েলিং পয়েন্টটা ডিপেন্ড করতেছে। বয়েলিং পয়েন্ট কত বাড়বে সেটা ডিপেন্ড করতেছে। কাজেই এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ প্রপার্টিজ। আর এই প্রপার্টিজটার নাম হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। আচ্ছা, তো বয়েল হওয়ার পরে তৈরি হবে হচ্ছে বাষ্প। যেই বাষ্প নিয়ে কথা বলতে গিয়ে বয়েলিং পয়েন্টে গেলাম আমরা। বয়েল হওয়ার পরে তৈরি হবে হচ্ছে বাষ্প। তো যেহেতু এই খালি পানি যেটা পিওর সলভেন্ট সেটা খুব সামান্য তাপমাত্রায় ফোটা শুরু করে এবং সে প্রচুর বাষ্প তৈরি করবে। কারণ তার ভিতরে তো কোনো সলিউট নাই যে এই বাষ্পগুলোকে তৈরি হওয়া এবং উপরে উঠতে বাধা দিবে। ফলে বাষ্পের পরিমাণ বাড়বে। বাষ্প যে চাপ দেয় তাকে বাষ্প চাপ বলে। যত বেশি বাষ্প তৈরি হবে তত বেশি চাপ দিবে। ফলে তার বাষ্প চাপের পরিমাণ বেশি হবে। কিন্তু যদি এর ভিতরে অ্যা যদি অন্য কিছু মিশিয়ে দেন তাহলে কিন্তু তার বাষ্পর পরিমাণটা কমে যাবে। তো বাষ্পের পরিমাণ কমলে বাষ্পের চাপও কমবে। এমনি ফুটতে বেশি তাপমাত্রা লাগবে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হবে। সাথে, সাথে তার বাষ্প পরিমাণ কমে যাবে। বাষ্পের পরিমাণ কমলে বাষ্প চাপ কমে যাবে। সেটাকে আমরা বলছি লোয়ারিং অফ ভেপার প্রেশার। সেটাকে আমরা বলছি লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে আ এই ভেপার প্রেশারটা আরো কমবে। যদি আমি ৫ গ্রাম চিনি দিই তাহলে ভেপার প্রেশারটা একটু কমবে। কারণ পিওর সলভেন্টে তো ৫ গ্রাম চিনি নাই। ফলে তার বাষ্পটা খুব দ্রুত তৈরি হবে, বেশি তৈরি হবে। কিন্তু ৫ গ্রাম চিনি দিলেই দেখা যাবে তার বাষ্পের পরিমাণ সামান্য হলে কমে যাবে। এটাকে বলব তার লোয়ারিং অফ ভেপার প্রেশার। যে ৩ কেজি চিনি দিয়ে দিই ১ হাঁড়ির পানির মধ্যে, আরো বেশি তাপমাত্রা লাগবে এবং খুব কম পরিমাণে বাষ্প তৈরি হবে। আরো বাষ্প তৈরি হওয়ার পরিমাণ কমে যাবে। ফলে তার বাষ্পচাপও কমে যাবে। তাহলে চিনির পরিমাণ বা কাঠের ইটের গুঁড়ার পরিমাণ যত বাড়াবেন, বাষ্পের পরিমাণ তত কম হবে, বাষ্পচাপ কমবে। তাই এটা বাষ্পচাপ কমাটা কার উপর ডিপেন্ড করলো? নাম্বার অফ পার্টিকেলস ইন সলিউশন এর উপরে ডিপেন্ড করলো। কাজেই এটাকে আমরা বলছি লোয়ারিং অফ ভেপার প্রেশার এবং এটাকে বলছি একটা কোয়ালিটেটিভ প্রপার্টিজ। এবার আসেন এটাকে যদি ফ্রিজ করার চেষ্টা করি। শুধু পানি ফ্রিজ হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। যে তাপমাত্রায় কোন জিনিস ফ্রিজ হয় তাকে আমরা বলি তার ফ্রিজিং পয়েন্ট। তাকে বলি ফ্রিজিং পয়েন্ট। তো শুধু পানি ফ্রিজ হইতে হলে তো পানির অণুগুলাকে ফ্রিজ করলেই হবে। কিন্তু চিনিযুক্ত একটা পানিকে ফ্রিজ করতে হইলে এর ভিতরে যে চিনির মলিকুল গুলো আছে সেগুলোকেও ফ্রিজ করতে হবে। পানি তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফ্রিজ হয়। কিন্তু চিনি বা লবণ এগুলো তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফ্রিজ হবে না। ফলে তাকে ফ্রিজ করতে হইলে হয়তো আরো বেশি তাপমাত্রা কমাইতে হবে।
আরো বেশি তাপমাত্রা কমাইতে হবে। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যদি তাপমাত্রা নিয়ে তাকে ফ্রিজ করতে হয়, সেটাকে আমরা বলি লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট অথবা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন মানে হচ্ছে নেগেটিভ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো কিছু ফ্রিজ হয় তাহলে তার ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি। আর যদি আমরা এর আগে ইয়াতে আম বাফার ক্যাপাসিটিতে আমরা ম্যাথ করেছিলাম। সেই ম্যাথটা ছিল হচ্ছে আইসোটোনিক সলিউশন তৈরি করার জন্য ম্যাথ। তো সেই ম্যাথে একটা কথা ছিল ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। যে 0.9% সোডিয়াম ক্লোরাইডের ডিপ্রেশন কত? -0.576 ডিগ্রি সেলসিয়াস। সেখানে আমরা বলেছিলাম যে ডিপ্রেশন শব্দটা বলতে আমরা আসলে নেগেটিভ সাইন বুঝি। এ যদি বলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, ডিপ্রেশন থাকলে তখন বোঝা যাবে যে এটা হচ্ছে নেগেটিভ সাইন। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আরো নিচে না আসলে এটা ফ্রিজ হবে না। তো শুধু পিওর পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজ হয়। কারণ পানির অণুগুলোকে ফ্রিজ করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই যথেষ্ট। কিন্তু যদি পানির মধ্যে চিনি বা লবণ বা এরকম নন ভোলাটাইল কোনো সলিউট থাকে, তাহলে সেটাকে ফ্রিজ করতে হইলে শুধু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যথেষ্ট না, তাপমাত্রা আরো কমাইতে হয়। এটাকে আমরা বলছি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবং যত বেশি এখানে চিনি বা লবণের পরিমাণ থাকবে, তত বেশি তাপমাত্রা কমাইতে হবে। তাহলে তাপমাত্রার কমিয়ে ফ্রিজ করতে গেলে সেই কত তাপমাত্রা কমাইতে হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে? নাম্বার অফ পার্টিকেলস ইন সলিউশন এর উপরে। আর কোন কিছুর উপরে না কিন্তু। তাহলে আমরা এই যে ৩ টা পয়েন্ট এতক্ষণ আলোচনা করলাম, বয়লিং পয়েন্ট বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করতেছে কত বাড়বে তো বটেই। যদি কোন কিছু মিশিয়ে দেন পানির মধ্যে তাহলে বয়লিং পয়েন্ট বাড়বে। মানে বেশি তাপমাত্রা দিয়ে তাকে ফুটাইতে হবে। কত বাড়বে ডিপেন্ড করবে কি পরিমাণ জিনিস ওই পানির মধ্যে মিশিয়েছেন তার উপরে। আবার বাষ্প বেশি জিনিস মিশায় দিলে পানির মধ্যে বাষ্প কম তৈরি হয়, বাষ্পচাপ কম হয়। কি পরিমাণ বাষ্পচাপ কম হবে ডিপেন্ড করবে কার উপরে? যে আপনি ওই পানির মধ্যে কত পরিমাণে সলিউট মিশিয়েছেন। তারপরে ওই ওই সলিউশনটাকে ফ্রিজ করতে হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যেতে হবে। কারণ শুধু পানি বা শুধু পিওর সলভেন্ট একটা তাপমাত্রায় ফ্রিজ হয়। কিন্তু যদি সলিউশনের কথা আমরা বলি তাহলে সলিউশনের মধ্যে সলভেন্ট এবং সলিউট থাকে। ফলে শুধু সলভেন্টকে ফ্রিজ করার তাপমাত্রা এক হলেও এক ধরনের হবে। আর সলিউশনের ভিতরে সলিউট থাকার কারণে তাকে ফ্রিজ করার টেম্পারেচার ভিন্ন হবে। ফলে 0 ডিগ্রি তাপমাত্রায় পানি বরফ হইলেও চিনির দ্রবণ হয়তো 0 ডিগ্রি তাপমাত্রায় হবে না, আরো তাপমাত্রা কমাইতে হবে। তো এটাকে আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলতেছি এবং এটাও ডিপেন্ড করতেছে নাম্বার অফ পার্টিকেলস ইন সলিউশন এর উপরে। তাহলে যেহেতু সবকিছুই এই যে ৩ টা বৈশিষ্ট্যই আমরা বললাম সেটাই হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইন এ সলিউশন এর উপর ডিপেন্ড করে। কাজেই এগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। আর থাকলো অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে। কাজেই এটা নিয়ে আমরা এখানে কোনো কথাই বলব না। আচ্ছা, এরপরে আমরা এগুলো আরেকটু সুন্দর করে দেখি। কেন এদেরকে কলিগেটিভ প্রপার্টিজ বলা হয়? কলিগেটিভ প্রপার্টিজ বলার কারণ হলো যে আমরা অলরেডি বললাম যে এই এই ৪টা যে ফিচার, ৪টা ফিচারের একটা কমন বৈশিষ্ট্য হলো এটা নাম্বার অফ পার্টিকেল এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ কনসেনট্রেশন অফ সলিড ইন সলিউশন এর উপর ডিপেন্ড করে। তাই বলা হচ্ছে the essential features of these properties is that they depend only on the number of solid particles present in solution. এই ৪টা প্রপার্টিজ এর একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো তারা শুধুমাত্র নাম্বার অফ সলিড পার্টিকেল এর উপরে ডিপেন্ড করে। সলিউশনে কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে। সলিড পার্টিকেল এর পরিমাণ কমলে বা বাড়লে এই প্রপার্টি গুলার ভ্যালু কম বেশি হয়। মানে কতটা ডিপ্রেশনে যাবে ফ্রিজিং পয়েন্ট, কতটা বয়লিং পয়েন্ট এলিভেশনে যাবে, কি পরিমাণে ভেপার প্রেশার লোয়ার হবে সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ সলিড পার্টিকেল ইন সলিউশনের উপরে। Being closely related to each other through a common explanation, these have been grouped together under the class name colligative properties. যেহেতু এটা একে অপরের সাথে খুব সাধারণ একটা সম্পর্ক, খুব সিম্পল একটা সম্পর্কের মাধ্যমে যুক্ত, যেটাকে এক কথায় প্রকাশ করা যায় যে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে সলিডের। কাজেই এদেরকে বলা হয় কলিগেটিভ প্রপার্টিজ, কারণ কলিগেটার শব্দের অর্থ হলো কালেক্টেড টুগেদার। কালেক্টেড টুগেদার। আমাদের তো গ্রুপিং সম্পর্কে আইডিয়া আছে। গ্রুপিং কিসের উপর ভিত্তি করে গ্রুপিং হয়? যেমন সায়েন্স গ্রুপে যারা স্টুডেন্ট তারা সায়েন্সে কি পড়ে? কমন বৈশিষ্ট্য সায়েন্স স্টুডেন্ট হলেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ছে।
আর্টসের স্টুডেন্ট হলে কি পড়ছে? সে ইকোনমিক্স পড়ছে বা এগুলো পড়ছে। কমার্সের স্টুডেন্ট হলে কি পড়ছে? সে হচ্ছে বিজনেস রিলেটেড টপিকস গুলো পড়ছে। তো এদেরকে কমন কিছু আ বই থাকে যেগুলো এই সাবজেক্ট বা এই গ্রুপের সাথে সম্পর্কিত। এই কমন জিনিস দিয়ে খুব সহজে তাদেরকে গ্রুপিং করা হয়। এইখানেও তাই। এই কলিগেটিভ আর্টসে কলিগেটিভ প্রপার্টিজ আছে কলিগেটাস থেকে। আর যার মানে হচ্ছে গ্রুপ কালেক্টেড টুগেদার এবং কালেকশনটা কিভাবে কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? কমন একটা বৈশিষ্ট্য নাম্বার অফ সলিড পার্টিকলস প্রেজেন্ট ইন দ্যা সলিউশন এর উপর ভিত্তি করে করা হয়েছে। এটার কিছু ইম্পোর্টেন্স আছে। ১ নম্বর ইম্পোর্টেন্স molecular mass of substance can be determined with the help of colligative properties. Whether a solution is a isoosmotic or not can be found. একটা সলিউশন অসমোটিক প্রেশারের ২ টা সলিউশনের অসমোটিক প্রেশার বা একটা সলিউশনের অসমোটিক প্রেশার আরেকটা সলিউশনের সাথে মিলে কি মেলে না সেটা হচ্ছে জানা যায়। The behavior of solution of electrolytes can be understood. ইলেক্ট্রোলাইট বলতে কি বোঝায়? যেমন সোডিয়াম ক্লোরাইডের সলিউশনকে ইলেক্ট্রোলাইট বলা হয়, যার ভিতরে পজিটিভ নেগেটিভ চার্জ যুক্ত সলিড পার্টিকেল থাকে। তো এইরকম সলিউশনের যে আচরণ কেমন হইতে পারে সেটা বুঝতে সহজ হয়। Osmotic properties of body fluids such as lacrimal fluid and blood can be evaluated. Osmotic properties বা অবিস্রবণীয় যেই বৈশিষ্ট্যগুলো যেমন আমাদের চোখের পানি, রক্তের সে বৈশিষ্ট্যগুলো খুব সহজেই সেগুলোকে evaluate করা যায়, সেগুলোকে হচ্ছে মূল্যায়ন করা যায়। Isotonic solutions can be prepared. Isotonic solution তৈরি করার জন্য তো অসমোটিক প্রেশারের ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা খুব ইম্পোর্টেন্টলি কাজে লাগে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। তো কাজে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তো আমরা এখান থেকে বুঝতে পারি। অলরেডি করে আসছি অবশ্য ম্যাথগুলা। আচ্ছা। তো ১ম হচ্ছে আমাদের লওয়ারিং অফ ভেপার প্রেশার। লওয়ারিং অফ ভেপার প্রেশার নিয়ে যেগুলো বলেছি সেগুলো অলরেডি বলা যেগুলো বাংলায় বললাম সেগুলো এখানে ইংলিশে বলা আরকি। আমি আরেকবার জিনিসটা দেখাই। দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এটা ভেপার প্রেশার মাপার জন্য ব্যবহার করা হচ্ছে। এখান থেকে পিওর যেই সলভেন্ট, পিওর সলভেন্টটাকে উত্তপ্ত করা হলো। পরে সে এখান থেকে বাষ্প তৈরি করলো। সে বাষ্প এখানে চাপ তৈরি করে। ফলে এই দলের ভিতরে যে তরলটা আছে সেটা এই বাষ্পের চাপের প্রভাবে বাষ্প যত বেশি হবে, যত বেশি চাপ দেবে তত সে এখান থেকে সরতে থাকবে। একসময় এখান থেকে বের হওয়া শুরু করবে। তো একটা পার্টিকুলার টেম্পারেচার এ চাপ দেখা হয়েছে। ধরা যাক ১০০°C টেম্পারেচার এ চাপ দেখা হয়। চাপ কম না বেশি সেটা বোঝা যায় কিভাবে? যে এখান থেকে তরলটাকে আস্তে, আস্তে এখান থেকে সরিয়ে দিবে তো। সরিয়ে দিলে তার একটা মাথা তরলের একটা প্রান্ত তার এই, এই যে নল আছে যেটা হচ্ছে উলম্ব ভার্টিক্যাল যেই কলাম টাইপের, এই ভার্টিক্যাল কলাম টাইপের যেই অংশ সে অংশে আমাদের তরলের একটা প্রান্ত কি বরাবর সেটা হচ্ছে আমরা দেখছি যে এই লেভেল বরাবর এবং অপর প্রান্ত শেষ প্রান্ত কোন বরাবর? এই লেভেল বরাবর। তাহলে তার যে প্রান্তটা হচ্ছে বাষ্পের সংস্পর্শে সেই প্রান্তের লেভেল আর যে প্রান্তটা বাইরের দিকে সেই প্রান্তের লেভেল, এই ২ টা লেভেলের হাইট কতটুকু, উচ্চতা কতটুকু এটা তার বাষ্পচাপের একটা মাত্রা বোঝাচ্ছে যে বাষ্পচাপ কম না বেশি। তো এটা যত বেশি হবে, এই ২ টার পার্থক্য যত বেশি হবে তার বাষ্পচাপ তত বেশি হবে। আর এই হাইট কত কম হবে অর্থাৎ এই ২ প্রান্তের দূরত্ব যত কম হবে, দূরত্বের ভ্যালু যত কম হবে তার বাষ্পচাপ তত কম হবে। তো পিওর সলভেন্ট যেটা শুধুমাত্র পানি আছে ধরেন, তার ক্ষেত্রে আমরা দেখছি যে এই হাইটটা পাওয়া গেল। আর এর ভিতরে একটা সলিউট ধরেন চিনি মেশানো হয়েছে। চিনি মেশানোর ফলে তারপরে যখন তাপ দেওয়া হয়েছে দেখেন এর ভিতরে অ্যানিমেশন দেখানো হচ্ছে যে বাষ্প তৈরি হয়েছে অনেক কম। ফলে সেই বাষ্প কম তৈরি হলে তো চাপও কম দেবে। চাপ কম দিয়েছে। বেশি পরিমাণে তরল কিন্তু এখান থেকে সরেনি। খুব বেশি উপরের দিকে ওঠেওনি। ফলে এই ২ টা যে লেভেল, আগের লেভেল আর পরের লেভেলের যে পার্থক্য সেটা অনেক সামান্য। ফলে বোঝা যাচ্ছে তাদের বাষ্প চাপ অনেক কম। বাষ্প কম চাপ দিলে লেভেলের পরিমাণ কম হবে, বাষ্প বেশি চাপ দিলে লেভেল বড় হবে। তো লেভেল ছোট দেখে বোঝা গেল বাষ্পচাপ কম। তো এই বাষ্পচাপ কম হওয়াকে আমরা বলি লোয়ারিং অফ ভেপার প্রেশার। আর বাষ্পচাপ কম হওয়াকে লোয়ারিং ভেপার প্রেশার বলি। তো কেন এটা হলো? তো এটা হচ্ছে পিওর সলভেন্ট। পিওর সলভেন্ট এর ভিতরে শুধু পানি আছে। পানিতে হাইড্রোজেন থাকে ২ টা, অক্সিজেন থাকে ১ টা। তো এটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন মলিকিউল। যখন উত্তপ্ত করা হয়
তখন এই পানির মলিকুলগুলা একসময় অনেক তাপমাত্রা পেলে সে বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হলে এরকম বাবল তৈরি হয়। বাষ্পটা বাবল তৈরি হয়ে বুদবুদ আকারে উপরের দিকে ওঠে। এই যে বুদবুদের ভিতরে পানি থাকে হচ্ছে গ্যাসিয়াস স্টেটে। আর বুদবুদের চারিপাশে পানি তরল অবস্থায় থাকে। তো তরল পানিতে পানির যেই গাঠনিক স্ট্রাকচার সেখানে শুধু পানিই আছে। মানে হাইড্রোজেন ২ টা, অক্সিজেন ১ টা। আর যেখানে বাষ্প তৈরি হয়েছে সেখানেও পানির গঠন একই রকম। হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। তো এটা তৈরি হয়ে যখন এর উপর দিয়ে চলে আসে, এই যে সারফেস, এই সারফেসটা ক্রস করে যখন উপরে চলে আসে, তখন খুব বেশি বাধার সম্মুখীন হয় না। ফলে খুব সহজে সে বের হয়ে আসে। প্রচুর পরিমাণে বাষ্প তৈরি হয় এবং বাষ্পচাপ অনেক বেশি থাকে। এখন এর মধ্যে যদি নন ভোলাটাইল সলিড দেয়া হয়, নন ভোলাটাইল সলিড কাকে বলে? যে সমস্ত সলিউট পার্টিকেল, যে সমস্ত সলিউট পার্টিকেল যেগুলা হচ্ছে আপনার আ নরমাল টেম্পারেচারে উড়ে যায় না, তাদেরকে নন ভোলাটাইল সলিড বলে। যেমন আপনি যদি আতরের শিশি খুলে রাখেন রুমের ভিতরে বা সেন্টের বোতলের মুখ খুলে রাখেন এরকম, তাহলে সেটা উড়ে চলে যায়। সুগন্ধি উড়ে চলে যায়। এটাকে বলে ভোলাটাইল সলিউশন বা ভোলাটাইল সাবস্টেন্স। তারপরে হচ্ছে গরম মসলা, লবঙ্গ, এলাচ ইত্যাদি। এগুলো অনেকদিন বাইরে রাখলে দেখবেন যে এর সুগন্ধ আর থাকে না, উড়ে চলে গেছে। কারণ এগুলো ভোলাটাইল। এই ধরনের সাবস্টেন্স কে ভোলাটাইল বলে। কিন্তু আপনি যদি আ লবণ রেখে দেন বাইরে বা চিনি রেখে দেন, সেটা কি একসময় উড়ে চলে যায়? যায় না। ন্যাপথলিন রেখে দিলে উড়ে চলে যায়। ছোট হয়ে উড়ে চলে যায়। কিন্তু লবণ, চিনি এগুলা উড়ে চলে যায় না। ইটের টুকরা, কাঠের টুকরা উড়ে চলে যায় না। এইগুলা যেগুলো উড়ে চলে যায় না নরমাল টেম্পারেচারে সেগুলাকে বলা হয় নন ভোলাটাইল সাবস্টেন্স। আর এরকম নন ভোলাটাইল সাবস্টেন্স যদি সলিউশন এর ভিতরে দিয়ে একটা দ্রবণ তৈরি করেন তাহলে সেটাকে বলা হবে নন ভোলাটাইল সলিউট। যেমন চিনি একটা নন ভোলাটাইল সলিউট, উম লবণ নন ভোলাটাইল সলিউট, ইটের টুকরা, কাঠের টুকরা, তারপরে হচ্ছে মাটি, এগুলো নন ভোলাটাইল সলিউট। তো এরকম মনে করেন চিনি দিয়েছেন আপনি এর ভিতরে চিনি। চিনি দিয়ে দিছেন, চিনি তো গুলে গেছে। গুললে কি হবে? পুরা পানির মধ্যে চিনির মলিকুল গুলা ছড়িয়ে পড়ছে। কিভাবে চিনি গুলে সেগুলো আমরা সলিউশন চ্যাপ্টারে আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। যেহেতু বাড়ির কাজ করছেন সুতরাং সবাই জানেন যে কিভাবে চিনি পানিতে গুলে। আমরা এখন সেদিকে যাব না। এখন চিনি পানিতে গুলে যাওয়ার পরে এখন চিনির মলিকুল গুলা তো এর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পানির একটা বাষ্প যখন তৈরি হয়, আগে যখন শুধু পানি ছিল, পিওর সলভেন্ট ছিল, তখন পানির বাষ্প তৈরি হলে ভিতরেও পানির মলিকুল ছিল। বাষ্পের আশপাশে যে তরল পানি ছিল সেখানে শুধু পানির মলিকুলই ছিল। চিনিযুক্ত পানি যখন বাষ্পে পরিণত হয় তখন বাষ্পের যে বুদবুদের ভিতরে পানির মলিকুল থাকে। কিন্তু বুদবুদের বাইরে শুধু পানির মলিকুল থাকে না। পানির সাথে, সাথে চিনির মলিকুলও থাকে। কারণ চিনি তো এর মধ্যে দ্রবীভূত অবস্থায় বিদ্যমান। আর এই যে সারফেস, পানির যে উপরিতল, এই তলের ভিতরেও কিন্তু এই পুরা উপরিতল যে ফ্ল্যাট যে সারফেস, এখানেও চিনির মলিকুল, পানির মলিকুল ২ টা মিলেই আছে। কাজেই এই বাষ্পটা তৈরি হওয়ার পরে যখন নিচ থেকে উপরের দিকে উঠতে যায়, তখন তাকে এই চিনির মলিকুল এবং পানির মলিকুল ২ ধরনের মলিকুলের বিরুদ্ধে কাজ করে উপরে উঠে আসতে হয়। উপরে উঠে আসার পরে এই যে সারফেস, শেষ মাথা, এখানে এসেও চিনির মলিকুল, পানির মলিকুল ২ মলিকুলকে অগ্রাহ্য করে তারপরে পানি থেকে উপরে উঠে এসে যখন বাষ্প আকারে উপরে উঠে আসতে হয়। তো ফলে বাধার পরিমাণ বেশি। আগে বাধার পরিমাণ ছিলই না বা ছিল খুব সামান্য। শুধু একটা মলিকুলের বাধার পরিমাণ ছিল তরল পানির মলিকুলের। আশপাশে তরল পানির মলিকুল ছিল সেগুলো বাধা দিচ্ছিল। তো এখন চিনিযুক্ত পানির ক্ষেত্রে শুধুমাত্র আপনার তরল পানির মলিকুল বাধা দিচ্ছে না, চিনির মলিকুলও বাধা দিচ্ছে। আর এই সারফেসে এই গ্লাসের যে দ্রবণ চিনি যে দ্রবণ একদম এর যেই উপরিতল এখানেও প্রচুর পরিমাণে চিনিযুক্ত পানি বিদ্যমান। ফলে নিচ থেকে উপরে উঠে আসা যেরকম কঠিন, তাকে এই সব বাধা ঠেলে উঠে আসতে হচ্ছে। উপরে এসে আরো বিশাল লেয়ার আছে একটা যেখানে চিনি পানি ২ ধরনের মলিকুলই বিদ্যমান। এই লেয়ারটাকেও তাকে ক্রস করতে হবে। ফলে এত বাধা থাকার কারণে খুব কম পরিমাণ বাষ্প সে উপরের দিকে এই বাধা ত্যাগ করে আসতে পারে। ফলে বাষ্পের পরিমাণ কমে যায়। বাষ্পের পরিমাণ কমে গেলে বাষ্প চাপের পরিমাণও কমে যায়। এটাকে বলা হয় লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখন যত বেশি চিনি দিবেন আপনি, তত বেশি চিনির মলিকুলের পরিমাণ বাড়বে। আর চিনির মলিকুলের পরিমাণ যত বেশি বাড়বে, তত বেশি বাধা সৃষ্টি হবে। যত বেশি বাধা সৃষ্টি হবে, তত কম পরিমাণে বাষ্প তৈরি হবে। যত কম বাষ্প তৈরি হবে, তত কম বাষ্প চাপ তৈরি হবে। তাহলে এই যে বাষ্প চাপ কম হলে তাকে আমরা তত বেশি লোয়ারিং অফ ভেপার প্রেশার বলব। এই লোয়ারিং অফ ভেপার প্রেশার এর
যে বৈশিষ্ট্যটা লোয়ারিং অফ ভেপার প্রেশার অর্থাৎ ভেপার প্রেশার কমে যাওয়াটা, এর মাত্রা, এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে কার উপরে? কনসেনট্রেশন অফ সলিউট পার্টিকেল, এবং এখানে সেই সলিউটটা হচ্ছে চিনি। চিনির পরিমাণের উপরে। চিনি বেশি, বাষ্পচাপ খুবই কম। চিনির পরিমাণ খুব সামান্য পরিমাণ চিনি, বাষ্পচাপ তার থেকে অনেক বেশি। তাহলে চিনির পরিমাণটা হচ্ছে, চিনির কনসেনট্রেশনটা কম বেশি করলে বাষ্পচাপ কমে যাওয়ার পরিমাণটা, লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কম বেশি হয়। ফলে এটা যেহেতু শুধুমাত্র একটা মাত্র বৈশিষ্ট্যের উপরে এই লোয়ারিং অফ ভেপার প্রেশার ডিপেন্ড করে, কাজে এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ প্রপার্টিজ। আর এটা আমরা কার সাপেক্ষে কম বেশি তুলনা করলাম? পিওর সলভেন্টের সাপেক্ষে কম বেশি তুলনা করলাম। চলেন আমরা এখন কি লেখা আছে লেখাটা দেখি। The vapor pressure is the pressure of the vapor present. Vapor pressure হচ্ছে বাষ্পের যে চাপ তাকে বলে বাষ্পচাপ। Vapor pressure is caused by molecules that have escaped from the liquid phase to the gaseous phase. Vapor pressure কখন তৈরি হয়? যখন ভ্যাপার বা বাষ্প লিকুইড অবস্থা থেকে, পানি ফুটলে পানির ভিতর থেকে বাষ্প যখন উপরে চলে যায়, তারপরে যে চাপ দেয় তখন তাকে বাষ্পচাপ বলে। ছবিতে তো দেখলেন কিভাবে বাষ্পচাপ পরিমাপ করা হয়। Experiments show that vapor pressure of a solvent in solution containing a non-volatile solute is always lower than the vapor pressure of pure solvent at the same temperature. তো পরীক্ষা করে দেখা গেছে যে নন ভোলাটাইল সলিড যুক্ত একটা সলিউশন এর ভ্যাপার প্রেশার বা বাষ্পচাপ সবসময়ই পিওর সলভেন্ট থেকে কম হয়। উদাহরণস্বরূপ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পানি আর চিনিযুক্ত একটা সলিউশনের ভ্যাপার প্রেশার শুধু পানির ভ্যাপার প্রেশার থেকে অনেক কম। This lowers the freezing point and raises the boiling point, এবং একই কারণে, এই কারণেই এই যে সলিড যে এর ভিতরে মিশে আছে, এই কারণেই এর বয়েলিং পয়েন্টটাও বেড়ে যায় এবং তার ফ্রিজিং পয়েন্টটাও কমে যায়। এটা আমরা এর আগেও ব্যাখ্যা করেছি কেন ফ্রিজিং পয়েন্ট কমে, কেন বয়েলিং পয়েন্ট বাড়ে। কারণ এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এর ভিতরে প্রচুর পরিমাণে চিনির মলিকুল আছে। ফলে এই চিনির মলিকুল গুলা যখন পানি ফুটবে তখন ফোটার সময় এই চিনির মলিকুল গুলাকেও গরম হইতে হবে। তো গরম করতে হলে তো চিনির মলিকুল গুলার তাপমাত্রা শোষণ করবে। ফলে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, নরমাল অ্যাটমসফেরিক প্রেসারে যদি পিওর পানি গরম হয়, তাহলে একই অ্যাটমসফেরিক প্রেসারে চিনিযুক্ত পানি গরম হইতে সামান্য হলেও বেশি তাপমাত্রা লাগবে। এটাকে আমরা বলি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। আবার ওই চিনিযুক্ত পানির দ্রবণটা বরফ হইতে আরো তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নিয়ে যেতে হবে। When a non-volatile solid is dissolved in solution, the presence of solid molecules in the surface blocks a fraction of the surface where no evaporation can take place, and fewer particles enter the gaseous state. যখন একটা non-volatile solute অর্থাৎ যেটা হচ্ছে উদাই না, এরকম সলিউশনের মধ্যে ডিসলভ করা থাকে, তখন এই সলিড মলিকুলটা সারফেসে থাকে, যেটা বললাম যে ওই পানির সারফেসে বিদ্যমান থাকবে এবং কি করবে? ব্লকস এ ফ্র্যাকশন অফ দ্য সারফেস, এবং এই সারফেসের থেকে যদি বাষ্পটা উপরে উঠে চলেও আসতে চায়, সে রাস্তাকে সে বাধা দেবে, সে ব্লক করে রাখবে, সেটাকে বাধাগ্রস্ত করবে। where no evaporation can take place, যে বাধাগ্রস্ত হওয়ার কারণে এখান থেকে পানি যে বাষ্প আকারে উপরে সারফেসে আসবে সেটা আসতে পারবে না। and fewer particles enter the gas state, এবং যাদের আসতে হবে তাদের অনেক কষ্ট করে আসতে হবে, যে কারণে এই বাধা অনেক পার্টিকেল অতিক্রম করতে পারবে না, গ্যাসিয়াস পার্টিকেল, ফলে কম পরিমাণে বাষ্পই তৈরি হবে। This causes the lowering of vapor pressure. এই কারণে ভ্যাপার তৈরি হবে কম, কাজেই ভ্যাপার প্রেসারও হবে কম। Therefore, the vapor pressure of a solution is lower than that of pure solvent. কাজেই একটা দ্রবণের ভ্যাপার প্রেসার সবসময়ই খাঁটি একটা সলভেন্ট থেকে বেশি। খাঁটি সলভেন্ট থেকে বেশি। পিওর সলভেন্ট মানে যেখানে কোনো সলিউট নাই। The greater the number of solid particle, the lower the vapor pressure. যত বেশি চিনি দিবেন, যত বেশি লবণ দিবেন, তত বেশি ভ্যাপার প্রেসার কমবে, কারণ তখন ভ্যাপারই তৈরি হবে আরো কম। এটা তো দেখলাম আমরা কিভাবে এই ঘটনাটা ঘটে। এটাকে বলছি লরিং অফ ভ্যাপার প্রেসার। তারপরে লরিং অফ ভ্যাপার প্রেসারের উপরে একটা ল আছে, যাকে আমরা বলছি রাউলস ল অফ লরিং অফ ভ্যাপার প্রেসার। আজকে আমরা শুধু রাউলস এর লটা দেখবো, আর সামনের দিনে আমরা রাউলস ল ডেরিভেশনটা দেখবো। তো রাউল্ট তিনি একজন বিজ্ঞানী। তিনি এই পিওর সলভেন্ট এর ভ্যাপার প্রেসার কিভাবে ডিক্রিজ করে নন ভোলাটাইল সলিড থাকলে, এর উপরে অনেক গবেষণা করেছেন। গবেষণা করে তিনি একটা ল দিয়েছেন। সেই লটাকে আমরা বলছি রাউলস ল। রাউলস ল, তার লটাকে আমরা এম্পিরিক্যাল ল বলতেছি কেন? কারণ তিনি অনেক পর্যবেক্ষণ করে
পরীক্ষা-নিরীক্ষা করে তারপর অভিজ্ঞতার আলোকে এই লটা দিয়েছেন। তার লটায় আসলে কি করতেছে? The vapor pressure of a pure solvent is decreased when a non-volatile solid is dissolved in it. তো তার সূচনায় বলা হচ্ছে যে যখন একটা পিওর সলভেন্ট থাকে তার ভেপার প্রেশারটা বেশি থাকবে। কিন্তু যখন একটা নন ভোলাটাইল সলিউট এই পিওর সলভেন্টের মধ্যে ডিসলভ করা হবে তার ভেপার প্রেশারটা কমে যাবে। Raoult in 1886 gave an empirical relation connecting the relative lowering of vapor pressure and the concentration of the solute in solution. রাহুল তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করে 1886 সালে একটা সূত্র দিয়েছেন যে সূত্রের মাধ্যমে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার এবং কনসেন্ট্রেশন অফ সলিউট এন্ড সলিউশনটাকে এক জায়গায় করা হয়। অর্থাৎ কি পরিমাণ সলিউট বা সলিউটের উপরে ভ্যাপার প্রেশার যে কমে যায় এটার আপেক্ষিক ভ্যাপার প্রেশার কমার সাথে সলিউটের কনসেন্ট্রেশনের কি সম্পর্ক সেটা জানা যাবে। দিস ইজ নাও রেফার্ড টু অ্যাজ রাউলস ল। এটাকে এখন রাউলস ল বলা হয়। তো লটা কি? ইট স্টেটস দ্যাট লটাতে বলা হয়েছে the relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in dilute solution. একটা dilute সলিউশনের আপেক্ষিক বাষ্পচাপ কমার পরিমাণটা is equal কার সমান? মোল ফ্র্যাকশন অফ সলিউট প্রেজেন্ট ইন dilute solution। ওই dilute সলিউশনে যে সলিউট আছে সেই সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। তাহলে একটা dilute সলিউশনের মোল ফ্র্যাকশন একটা dilute সলিউশনের ভ্যাপার প্রেশার আপেক্ষিক ভ্যাপার প্রেশার কমার পরিমাণ ওই সলিউশনের বিদ্যমান সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। একটা ডাইলুট সলিউশনের আপেক্ষিক ভ্যাপার প্রেশার কমার পরিমাণ ওই সলিউশনে বিদ্যমান সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। মোল ফ্র্যাকশন কাকে বলে? মোলের যে ফ্র্যাকশন তাকে মোল ফ্র্যাকশন বলে। মোল ফ্র্যাকশন কাকে বলে? মোলের যে ফ্র্যাকশন তাকে মোল ফ্র্যাকশন বলে। মোল ফ্র্যাকশন খুব ইজিলি আমরা ডিটারমাইন করতে পারি, সূত্র আছে মোল ফ্র্যাকশন নির্ণয় করার। এখানে বলা হচ্ছে if P is the vapor pressure of the solvent and PS is that of solution, যদি সলভেন্ট বা দ্রাবকের ভেপার প্রেশার হয় শুধু P এবং সলিউশনের ভেপার প্রেশার হয় PS, the lowering of vapor pressure হবে P minus PS, মানে সলভেন্টের ভেপার প্রেশার সবসময় বেশি হবে এবং সলিউশনের ভেপার প্রেশার কম হবে। কাজে বেশি থেকে কমটা বাদ দিলে কতটুকু কমছে সেটা আমরা জানতে পারবো। তাহলে P minus PS হবে রিলেটিভ lowering of vapor pressure. The lowering of vapor pressure relative to the vapor pressure of pure solvent is termed relative lowering of vapor pressure. এই যতটুকু ভেপার প্রেশার কমলো এটাকে যদি পিওর সলভেন্টের ভেপার প্রেশারের সাপেক্ষে আমরা নির্ণয় করি তখন সেটাকে আমরা বলবো আপেক্ষিক ভেপার প্রেশার। কার সাপেক্ষে? পিওর সলভেন্টের সাপেক্ষে। এটাকে আমরা বলবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আপেক্ষিক ভেপার প্রেশার কম হওয়া বলবো। তো সেটা কিভাবে করব? এই যে এটাকে বলবো কম হওয়া, এটাকে যদি পিওর সলভেন্টের ভেপার প্রেশার দিয়ে ভাগ দিয়ে দিই তখন আমরা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার পাবো। তার মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হচ্ছে এই হচ্ছে ভেপার প্রেশার কতটুকু কমলো লোয়ারিং। একে যদি পিওর সলভেন্টের ভেপার প্রেশার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে এটাকে আমরা বলবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এবং এই সূত্র মতে এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার কার সমান? ইজ ইকুয়াল টু দা মোল ফ্র্যাকশন অফ সলিউট প্রেজেন্ট ইন সলিউশন। তার মানে এটা হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। যে সলিউশনের ভেপার প্রেশারের কথা বলছি সেই সলিউশনে যে সলিউট আছে সেই সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। তো এই সলিউটের মোল ফ্র্যাকশনকে আমরা এই সূত্র দিয়ে প্রকাশ করে থাকি n ডিভাইডেড বাই n প্লাস n। এই n টা হচ্ছে মোলস অফ সলিউট, n টা হচ্ছে মোলস অফ সলভেন্ট। তার মানে সলিউটের মোল যোগ সলভেন্টের মোল, এটা দিয়ে যদি সলিউটের মোলকে ভাগ দিই তাহলে সেটাকে আমরা বলবো মোল ফ্র্যাকশন অফ সলিউট। আর এই মোল ফ্র্যাকশন অফ সলিউটটা রাউল্টের সূত্র মতে কার সমান হবে? মোল ফ্র্যাকশন অফ সলিউটটা রাউল্টের সূত্র মতে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তার সূত্রের মধ্যে বলছে ইকুয়াল হবে, এই জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। এটা এখানে এনটা কি? এনটা বললাম নাম্বার অফ মোলস অফ অর মলিকুলস অফ সলভেন্ট, আর এন হচ্ছে নাম্বার অফ মোলস অর মলিকুলস অফ সলিউট। তো এরপরে আমরা পরবর্তী ক্লাসে কিভাবে এই সূত্রটা ডিরাইভ করা হয়, ডেরিভেশন কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। থ্যাঙ্কস টু অল ফর জয়েনিং দিস ক্লাস। কোনো প্রশ্ন থাকলে সরাসরি ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ অল।